কালকের যে ভিডিওটা দিয়েছিলাম এসএসসির উপরে, এটা বলতে গিয়ে খেয়াল করেছিলাম, এমন নয় যে খেয়াল করিনি। এখানে 11 নম্বর পয়েন্টে যে বিষয়টা বলা আছে যে এসএসসি shall undertake a fresh selection process in respect the declared vacancies involved in this selection process, preferably within a fortnight from the date of declaration of results of the ensuing election. এখানে দুটো জায়গা কিন্তু খুব কনফিউজিং লেগেছিল। একটা হচ্ছে ফ্রেশ সিলেকশন প্রসেস স্টার্ট করতে বলছে, ফ্রেশ সিলেকশন প্রসেস, তার মানে স্বাভাবিকভাবে একটা নতুন ফেজ, অ্যাডভার্টাইজমেন্ট, রিটেন এক্সাম, ইন্টারভিউ যেমন হয় তেমন হওয়া উচিত। আর একটা জিনিসও কিন্তু এখানে বলেছে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি। এই জায়গাটা, এই দুটো জায়গা কিন্তু আমার মনে হয় শুধু আমার নয়, বহুজনকে কনফিউজ করেছিল। বর্তমানে যদি তুমি ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি ভাবতে যাও তাহলে সেটা নিশ্চয়ই 23,000 হওয়ার কথা নয়, কয়েক লাখ, মানে নিয়ার অ্যাবাউট 90,000 ভ্যাকান্সি হওয়া উচিত। যেভাবে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার আকাল, গ্রামের দিকে স্কুলে গেলেই সেটা তুমি বুঝতে পারবে। নিশ্চয়ই তোমরা টিভি খুললেই দেখতে পাও যে 3,000 টাকায় পড়ানোর জন্য বিজ্ঞাপন দিয়েছেন কোনো একজন হেডমাস্টার মশাই বা ম্যানেজিং কমিটি। পরবর্তীতে তারা মিডিয়ার চাপে আসলে সেটা প্রত্যাহার করতে বাধ্যও হয়, কিন্তু বাস্তবে হচ্ছে ওটা পাওয়াও যায়, কারণ কিছু গ্রামের ছেলে তারা যেতেও বাধ্য হয়। খুব লজ্জার, কিন্তু কিছু করার নেই। অনেকে নিজের থেকেও যায় স্কুলটাকে বাঁচানোর জন্য, গ্রামের ভাই বোনগুলোর পড়াশোনাটা যেন ঠিকঠাক থাকে তার জন্য। তাহলে এই যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি, কারণ এসএসসির এখনো অবধি কিন্তু কোনো ভ্যাকান্সি ডিক্লেয়ার করা নেই, নতুন ভ্যাকান্সি ডিক্লেয়ার করা নেই। তাহলে আমরা এই কারণে ভেবেছিলাম যেহেতু ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি বলছে, তাহলে সেই সময়তে যে ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়েছিল হয়তো 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর দ্বিতীয়বার চেক করা হবে এবং এই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে তাদেরকে আবার প্যানেল করা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে ইন্টারভিউ হয়তো হতো। এই প্রশ্নটা অনেকেই বলেছে যে আজ থেকে 6 বছর আগে আমার যে ক্যাপাসিটিটা ছিল আজকে কি আমার আছে? ডেফিনেটলি নেই। তুমি কেন? কারোর থাকতে পারে না, এটা কারোর থাকতে পারে না। কোথাও নিজেকে দুর্বল হওয়ার ব্যাপার নেই, কারোর থাকতে পারে না, সিঙ্গেল ওয়ানের না। কেউ যদি তাকে তার ক্যাপাসিটি আরো গেইন করে একই ফিল্ডে হলে সেটা আলাদা ব্যাপার। একটা জিনিস বেসিক জায়গা বুঝবে, আমরা যখন 11-12 পোস্টে চাকরি করি, আমরা কি পরীক্ষাটা কিসের উপরে দিচ্ছি? অনার্সের উপরে। স্কুলে গিয়ে কি আমরা অনার্স পড়াই? নিশ্চয়ই না। তাই কেউ যদি অনার্স লেভেল কালচারে থাকে তার ব্যাপার আলাদা, আবার সবার সেটা সম্ভব নয়। 6 বছর অনেক কিছু পরিবর্তন করে। আমরা ফ্যামিলিতে ঢুকে যাই, তারপরে অনেক রেসপন্সিবিলিটি আসে। আমরা স্কুলের যে বিষয়টা সেটাকে অবশ্যই কালচারে রাখতে পারি, কিন্তু তাই বলে আমি অনার্সের বা এমএসসির পড়াশোনা অনেকেরই কালচারে থাকে না। সেক্ষেত্রেও যদি ইন্টারভিউ হতো সেটাও কিন্তু একটা অসুবিধার জায়গা ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি শব্দটার জন্য আমরা ভেবেছিলাম হয়তো পুরনো ভ্যাকান্সিতে নতুন করে ওএমআর ইভ্যালুয়েশন হবে, যেগুলো জালি কেস আছে সেগুলো বাদ চলে যাবে, ডুপ্লিসিটি যেগুলো সেগুলো বাদ যাবে, বাকিদের মেরিট লিস্ট হয়ে হয়তো চাকরি দেবে। কিন্তু এটাও ছিল যে ফ্রেশ সিলেকশন প্রসেস। আরো এখানে অনেক কিছু ছিল, অ্যাপয়েন্টমেন্ট ফর প্রিপারেশন, ইভ্যালুয়েশন, স্ক্যানিং অফ ওএমআর শিট মেড বাই এসএসসি, ওপেন টেন্ডার, এসব অনেক কিছু ব্যাপার ছিল। যে একটা ওপেন টেন্ডার দেখে, মানে আগের বার যেমন ঘরের দরজা বন্ধ করে হয়েছিল, এবারে হবে না। সেক্ষেত্রেও আমরা ভেবেছিলাম যে এই যে স্ক্যানিং অফ ওএমআর শিট, ওএমআর শিট তো অলরেডি স্ক্যান করা ছিল তাদের কাছে, হয়তো রিস্ক্যান করতো, সেটা হয়তো সিবিআই যে ডাটাবেসে যেটা ছিল সেটা অনুযায়ী হতো। কিন্তু এখন কিন্তু তা মনে হচ্ছে না। আজকের আইনজীবীদের এক অংশ, সম্ভবত এটা এবিপি আনন্দেই দেখিয়েছে, আর কোন চ্যানেলে দেখিয়েছে কিনা জানি না, মনে হচ্ছে যেটা যেন একটা অন্যরকম ব্যাপার। নতুন করে পরীক্ষা হবে, এইবার নতুন করে পরীক্ষা হলে অনেক ব্যাপার চলে আসবে। যারা আজকের ক্যান্ডিডেট, যারা রিসেন্ট পাস করে বেরিয়েছে তাদের এক ধরনের ব্যাপার, তাদের মার্কস পাওয়ার এক ধরনের ব্যাপার। লকডাউনের মধ্যে পরীক্ষাগুলো তোমরাও জানো অনলাইনে হয়েছে। এর আগে যারা ক্যান্ডিডেট 16 সালের ছিল তাদের এক ধরনের ব্যাপার। অনেক কিছু এর মধ্যে, ব্যাপারটা অনেক জটিল হয়ে যাবে মনে হয়। হয়তো রাজ্য সরকার বা এসএসসি এই অর্ডারকে চ্যালেঞ্জ করতে পারে। আমার মনে হয় পুরো অর্ডার নয়, অর্ডারের পার্শিয়াল অংশ চ্যালেঞ্জ করা যায় যতদূর মনে হয়, যদি খুব ভুল না হয়।
সেটাও চ্যালেঞ্জ করতে পারে, হয়তো এই অংশটুকু চ্যালেঞ্জ করতে পারে। কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু যদি চাকরি চলে যায়, আমি এমন এমন ক্যান্ডিডেট জানি, এমন একজন আছে মুর্শিদাবাদের একটি স্কুলে, যে পিএসসিতেও কিন্তু পেয়েছিল, সে পিএসসিতেও অ্যাসিস্ট্যান্ট মাস্টার পেয়েছিল, কিন্তু যায়নি, কারণ এসএসসিতে সে যে স্কুলটা চয়েস করেছিল সেটা তার বাড়ির কাছে, একবারে কাছে। এমন একজনকে জানি অশোকনগর বনগার, সে আমার সাথে 2011 এসএসসিতে তারা চাকরি পেয়েছিল মুর্শিদাবাদের স্কুলে। স্বাভাবিকভাবে একটা ডিস্টেন্স ছিল, সে নতুন করে 2016তে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সে পেয়ে যায় এবং সে চলে যায়। যাওয়ার পরে প্রথমে যতদূর আমার মনে আছে, আমি স্মৃতির থেকে বলছি, 100% হয়তো নাও মিলতে পারে, তাকে প্রথমে ইনিশিয়াল বেতন নিতে হয়েছিল। কারণ তোমরা জানো, চাকরি করতে করতে পরীক্ষা দিয়ে গেলে একটা কন্টিনিউশন পাওয়া যায়। সে কন্টিনিউশনটা পায়নি, যতদূর আমার মনে আছে, কন্টিনিউশন পায়নি, তাকে ইনিশিয়াল বেতন নিতে হয়েছিল, সিনিয়রিটি লস হয়েছিল। পরবর্তীকালে হাইকোর্টের রায়ে, এবং হাইকোর্টের এই রিগার্ডিং একটা রায় আছে আমার মনে হয়, যেটা এই 16 সালের মানে যারা অ্যাপয়েন্টমেন্ট তারপরে এটা রায়টা বেরিয়েছে সম্ভবত, আমি যদি খুব ভুল না হই, সে আবার সিনিয়রিটি পায় এবং তার মতো অনেকে পায়। প্রশ্ন হচ্ছে তাদের কি হবে, সেই ক্যান্ডিডেটগুলির কি হবে। অনেকেই বাড়ির থেকে দূরে ছিল, সিনিয়রিটি ব্রেক করে পরীক্ষা দিয়েছিল, পরে পেয়েছে, এরকম প্রচুর কেস আছে। তো যেমন আরেকটি কেস বলছে, একজন গ্রুপ ডি, সে কিন্তু জেনুইন ক্যান্ডিডেট। আমি গতকালকেই দেখবো ভিডিওতে বলেছিলাম যে তার ওএমআর আমি দেখেছি, তার কিন্তু বয়স এখন 46, সে 40 বছর 2 মাস বয়সে চাকরিটা পেয়েছিল। আজকের মিডিয়া যা দেখাচ্ছে তাতে 40 পার হলে চাকরি নয়, পরীক্ষায় বসতে পারবে না, কাস্টের জন্য হয়তো কিছু ছাড় থাকতে পারে, তার কাস্ট ছিল, কিন্তু সে তাতেও 46 বছর বয়সে সে মনে হয় বসার পারমিশন পাবে না। তার পরিবার আছে, এই মুহূর্তে একটি ছোট মেয়ে আছে, তাহলে তার কি হবে? অনেক প্রশ্নচিহ্ন চলে এসছে এইবার। আরেকটি বিষয় তোমরা খেয়াল করবে, যারা 2016 এসএসসিতে চাকরি পেয়েছে, আমাদের ক্ষেত্রে যেমন আমি নিজে জমা দিয়েছিলাম কাগজগুলো, তাই জানি, আমার স্টাফের কনফার্মেশনের পেপারস কিন্তু আমরা জমা দিয়েছিলাম ডিআই অফিসে। তাদের মেডিকেল হয়েছিল কলকাতার কোনো একটি জায়গাতে, কোনো একটি হসপিটালে মনে হয়, পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, পিভিআর হয়েছিল। আমার মনে হয় কেউই কনফার্মেশনটা পায়নি, পেলে কিন্তু আর একটা আলাদা জোর তৈরি হতো। পাইনি না দেওয়া হয়নি সেটাও কিন্তু একটু ভাবার বিষয়। মনে হয় কেউ পাইনি, কারণ আমার স্কুলের স্টাফ পাইনি। তো এটাও কিন্তু একটু ভাবার বিষয় না, এটা প্ল্যান্ড ছিল। সর্বোপরি যদি এই পরিণতির জন্য কেউ দায়ী হয়ে থাকে, ডেফিনেটলি সেটা স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের হাতে বারবার আমরা মিডিয়াতে দেখেছি, শুনানি চলাকালীন বারবার তাদেরকে অপশন দিয়েছে যে আপনারা অযোগ্যদের লিস্টটা জমা দিন। যদি জমা দিত, আজকে সকলের এই পরিস্থিতি কোনোদিন হতো না। আমরাও চাইব, প্রচুর স্টুডেন্ট আছে এই মুহূর্তে যারা চাকরি করে। আজকে ফেসবুক পোস্ট দেখেছি কয়েকজনের, খুব খারাপ লেগেছে। পার্সোনালি বলেওছি যে মন খারাপ করিস না, এটা একদম সত্যি কথা। আমি আবারও বলছি, কোনো স্বীকার করতে দ্বিধা নেই। 16 সালে তার যে ক্যাপাসিটি ছিল, 24 সালে সেটা থাকতে পারে না। এই জায়গাটা থেকে বেরিয়ে আসুক। যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের সাথে যেন কোনো রকম আপোষ না হয়, আর যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের যেন কোনোভাবেই ঢুকতে না পারে। এটাই বলার ছিল এই আপডেট নিয়ে। আর হয়তো কিছু বলার রাখবে না। আগামীতে তোমরা টিভি চ্যানেল বা কোনো অর্ডার সংশোধন হলে বা সুপ্রিম কোর্টের স্টে হলে তো জানতেই পারবে। ঠিক আছে, ক্লোজ করলাম।